নমস্কার, কলকাতা কলকাতা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং কলকাতা শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে এই মুহূর্তে করোনা আবহে ভালো খবর বলা যেতেই পারে। তার কারণ সম্ভাব্য করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল আমাদের দেশে, অর্থাৎ যে কোভ্যাক্সিনের কথা হচ্ছিল, ভারত বায়োটেক যে কোভ্যাক্সিন বানাচ্ছে সেই কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল। কুণাল দাস প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ জোন থেকে রয়েছেন। কুণাল, আমাদের কাছে কি আপডেট রয়েছে? অতনু, তোমায় সবার আগে বলে রাখি, শুধু ভালো খবরই না, এটা আমাদের দেশের ক্ষেত্রে করোনা ক্ষেত্রে সবচেয়ে বড় খবর। ভারতে কিন্তু করোনার সম্ভাব্য ভ্যাকসিন যেটা কোভ্যাক্সিন হায়দ্রাবাদের ভারত বায়োটেক তৈরি করেছে ICMR এর সাথে যৌথ উদ্যোগে, সেটার আজকেই হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গেছে। আজকেই যেটা জানা যাচ্ছে যে রোহাতকের, হরিয়ানা রোহাতকের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে আজকে ট্রায়াল শুরু হয়েছে। প্রাথমিকভাবে আজকে 3 জন ভলেন্টিয়ারের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। তারপর তাদের করোনা ভ্যাকসিন প্রয়োগের পর 2 ঘন্টা তাদের টানা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারপর যে রিপোর্ট, সেখানে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে ভ্যাকসিন প্রয়োগের পর প্রাথমিকভাবে, আরও সময় যখন যাবে তখন দেখতে হবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। প্রাথমিকভাবে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি 3 জন ভলেন্টিয়ারেরই। অতনু, কুণাল, সেক্ষেত্রে এরপরে কি, অর্থাৎ ভালো খবর আসার খবর তো বটেই, এরপরে কি? কারণ মানুষ জানতে চাইবে এরপর কি হিউম্যান ট্রায়াল শুরু হলো, তারপর কি কি হবে? দেখো, ধাপে ধাপে এগোবে ভারত বায়োটেক, কিন্তু হিউম্যান ট্রায়ালে ধাপে ধাপে এগোবে। প্রাথমিকভাবে আজ 3 জনের শুরু হয়েছে, এখন চলতে থাকবে। প্রাথমিক পর্যায়ে 375 জন ভলেন্টিয়ারের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তারপর তাদের টানা পর্যবেক্ষণে রাখা হবে যে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে নাকি। পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয় তাহলে সেটা কতটা, সেটা কি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেটা যদি সফল হয় তাহলে এসের দ্বিতীয় পর্যায়ে, হিউম্যান ট্রায়ালেরই দ্বিতীয় পর্যায়ে পৌঁছাবে। সেখানে 750 জন ভলেন্টিয়ার, মানে প্রথম পর্যায়ের থেকে প্রায় দ্বিগুণ ভলেন্টিয়ারের শরীরে টেস্ট করে দেখা হবে, ভ্যাকসিন প্রয়োগ করে দেখা হবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে নাকি। এইভাবে এগোতে এগোতেই কিন্তু আমরা ভ্যাকসিনের দিকে আস্তে আস্তে পা বাড়াবো। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এই আজকে হিউম্যান ট্রায়াল শুরু হলো, তাহলে কবে আমরা ভ্যাকসিন পাবো, কবে সাধারণ মানুষের হাতে ভ্যাকসিন আসবে? এইটা বলার সময় কিন্তু এখনও আসেনি অতনু, কারণ অনেকটা সময় বাকি, অনেক পরীক্ষা বাকি, অনেক যদি কিন্তুর ওপর দাঁড়িয়ে এই ভ্যাকসিন, কোভ্যাক্সিন। তাই জন্য এটা জানতে আমাদের আরেকটু সময় অপেক্ষা করতেই হচ্ছে। ধন্যবাদ কুণাল। আমরা চিকিৎসক শুদ্ধসত্য চট্টোপাধ্যায়ের সঙ্গে একবার কথা বলবো। চিকিৎসকরা কি বলছেন, তারা কিভাবে দেখছেন? ডক্টর চট্টোপাধ্যায়, কিভাবে দেখছেন হিউম্যান ট্রায়াল শুরু হলো? হিউম্যান ট্রায়াল, এটা তো আমরা অপেক্ষা করে আছি একটা ভ্যাকসিনের জন্য। এই ভ্যাকসিনটা আমাদের কাছে সত্যিই একটা আশার আলো নিয়ে আসবে, এটা আমরা আশা করছি। জানি না কবে এটার হিউম্যান ট্রায়াল শেষ হবে। আমি আশা রাখবো খুব সাকসেসফুলি এটা হিউম্যান ট্রায়াল কমপ্লিট করবে এবং খুব অল্প সময়ের মধ্যে হিউম্যান ট্রায়াল কমপ্লিট করবে। এবং তার সাথে এটাও আশা রাখবো যে খুব তাড়াতাড়ি এই ভ্যাকসিনটা অ্যাপ্রুভ হয়ে, এর সাইড এফেক্ট খুব কম থাকা অবস্থায় অ্যাপ্রুভ হয়ে এটা মাস ম্যানুফ্যাকচার হবে এবং মাস ম্যানুফ্যাকচার হয়ে এটা খুব তাড়াতাড়ি আমাদের মার্কেটে আসবে। তার কারণ দিন দিন যেভাবে আমাদের ইনফেকটিভ ডিজিজ বেড়ে চলেছে, যেভাবে আমাদের সমস্ত মর্টালিটি মরবিডিটি বেড়ে চলেছে এবং হসপিটালে বেডের সংখ্যা যেভাবে কমতে চলেছে, সেই ক্ষেত্রে এই ভ্যাকসিনটা আমাদের কাছে একটা বড় পাওনা হয়ে থাকবে এবং আমরা বড় আশা করে রয়েছি। ধন্যবাদ ডক্টর চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। কিভাবে দেখছেন হিউম্যান ট্রায়াল শুরু হলো, যদিও অনেক পথ চলা বাকি, কিন্তু এক ধাপ বোধহয় এগোনো সম্ভব হলো? এখানে সম্ভব হলো, তার কারণ হচ্ছে WHO প্রোগ্রাম অনুযায়ী চিকিৎসকরাও এটা একটি বড় ধাপ হিসেবে দেখছেন। হিউম্যান ট্রায়াল শুরু হলো সম্ভাব্য করোনা ভ্যাকসিনের। ভারতের এই করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল আজই শুরু হলো এবং 2 ঘন্টা যে 3 জন ভলেন্টিয়ারের শরীরে কোভ্যাক্সিন প্রয়োগ করা হয়েছে, 2 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর দেখা গিয়েছে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এ নিয়েই আমরা কথা বলছিলাম চিকিৎসকদের সঙ্গে। ডক্টর সরকার, আপনি বলছিলেন আসলে অডিও খুব কম ছিল বা অস্পষ্ট ছিল, শুনতে পাচ্ছিলাম না, দর্শকও শুনতে পাচ্ছিলেন না, প্লিজ বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম যে কোনো একটা ভ্যাকসিন যখন অ্যানিমাল ট্রায়াল ক্রস করে হিউম্যান ট্রায়ালের মধ্যে ঢোকে, তখন এটা একটা বিগ অ্যাচিভমেন্ট এই কারণে হয় যে এখন যেহেতু একটা প্যান্ডেমিক চলছে, সেই জন্য ফেজ 1 ট্রায়ালে যদি সাকসেসফুল হয়, অর্থাৎ যদি দেখানো যায় যে অ্যাডভার্স রিয়াকশনটা কম হবে, তাহলে ফেজ 2 ফেজ 3 খুব তাড়াতাড়ি যাওয়া সম্ভব।
এবং ফেজ 2 ফেজ 3 মধ্যে ঢুকলে যেহেতু WHO এই মুহূর্তে সলিডারিটি প্রোগ্রামের মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রে ফেজ 2 ফেজ 3 কে একসাথে করে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসা সম্ভব। এবার যে প্রশ্নটা উঠেছিল যে ইমিউনোজেনেসিটি নিয়ে, যেরকম অক্সফোর্ডের ভ্যাকসিন দেখাচ্ছে যে ইমিউনোজেনেসিটিটা শুধুমাত্র ইমিউনোগ্লোবুলিনের উপর ডিপেন্ডেন্ট নয়, টি সেলের উপরেও ডিপেন্ডেন্ট। সুতরাং যেহেতু ডুয়াল ওয়েতে ডিপেন্ডেন্ট, সুতরাং এখন মনে হচ্ছে 6 মাস 8 মাস 9 মাস এটা লাগবে না। এবং এই পার্টিকুলার ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিনটা যেহেতু টি সেলের উপরেও কাজ করছে বলে বোঝা যাচ্ছে, হয়তো 2 থেকে 2.5 মাসের মধ্যেই এর একটা রেজাল্ট এসে যাওয়া উচিত। যদি সেটা হয় তাহলে কিন্তু আমরা আশা করতে পারি দুর্গাপুজোর কাছাকাছি আমরা ভালো খবরই ভারতবর্ষের জন্য পেতে চলেছি। তবে পুরোটাই স্পেকুলেশন, এটা যে হবেই বলা সম্ভব নয়। এত বড় একটা ভ্যাকসিন ট্রায়াল যে কোনো সময় ফেল করতে পারে, কিন্তু উই আর কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড অ্যান্ড লুকিং আপ। ঠিক তাই, ধন্যবাদ ধন্যবাদ। ডক্টর দীপ্তেন্দ্র সরকার আমাদের সঙ্গে ছিলেন, আশাবাদী তিনি, এবং অবশ্যই নজরে রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা নজরে রেখেছেন বিশ্বের কোনো প্রান্ত থেকে কোনো রকম কোনো সুখবর এলেই তা নিয়ে চর্চা চলছে। কিন্তু তারই পাশাপাশি সতর্ক হওয়ার সময় তো রয়েছে, এবং সতর্ক হওয়া ভীষণভাবে জরুরি, চিকিৎসকরা বারবার বলছেন। কিন্তু বাজার প্রিয় বাঙালিকে দেখলে মনেই হয় না সতর্ক হওয়া প্রয়োজন। কোনো না কোনো ছুতো নাতায় সবাই নিয়মিতভাবে বাজারে যাচ্ছেন, অনেকেই যাচ্ছেন, তাহলে তাদের কিভাবে আটকানো সম্ভব? এই বাজার করার প্রবণতা আটকাতে বা ঠেকাতে এবার তৎপর হলো কলকাতা পুরসভা। বাঙালির বাজার বিলাস করোনা আতঙ্কেও যা বদলায়নি। হোক না নাকের ডগায় কন্টেইনমেন্ট, থলি হাতে বাজার মুখো হয়েছে বাঙালি। বাজারে ঢু না মারলে হজম হয়নি পেটের ভাত, সে যতই বাতাসে ভেসে বেড়াক ভাইরাস। অতএব ফের কড়াকড়ি। সংক্রমণ রুখতে কলকাতার 3 নম্বর বড়তে শনি ও রবিবার 3টি বাজার বন্ধ। 3 নম্বর বড়তে 6 কন্টেইনমেন্ট জোন। শনি ও রবিবার 3 নম্বর বড়র 3টি বাজার বন্ধ। সোম থেকে শুক্র বন্ধ উল্টোডাঙ্গা মুচি বাজার, ফুলবাগান কাদাপাড়া বাজার, বন্ধ বেলেঘাটার জোড়া মন্দির বাজারও। বাজারে বসা এবং বাজার করা অভ্যেস, বাজার বন্ধ হওয়ায় তারা কি বলছেন? 2 দিন বন্ধ থাকে তাহলে মানুষ এই করবে কি করে? বাজার বন্ধ করে হবে না, মানুষকে নিজেদের সচেতন হতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে। অনেকেই ডিস্টেন্স মেনটেন করছে না, মাস্ক লাগাচ্ছে না, এগুলো নিয়ে মানুষকে নিজেদের করতে হবে। আরো যে আমরা এই যে বিকালের দিকে সব পাড়ায় পাড়ায় আড্ডা, খুব ক্লোজ হয়ে বসা, এইগুলোকে তো অন্তত কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে। তবে অখুশি বিক্রেতারা, আয় উপায় কমে যাওয়ায় চিন্তা বাড়ছে দোকানদারদের। আউটসাইড পুরোটাই খোলা, এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, সব দিক দিয়ে ক্ষতি হচ্ছে। কাস্টমার আমাদের কাছে যারা পার্মানেন্ট মাল কিনে তারা আমাদের এখানে বন্ধ পাওয়াতে অন্য জায়গায় চলে যাচ্ছে, তাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে। সমস্যার মধ্যে তো আমাদের সব সময় পড়ে আছি আমরা দাদা, বাজারে কাস্টমার নেই, আমরা চুপচাপ বসে আছি। তারপর আমাদের সংসার তো আছেই, বুঝতেই তো পারছেন। একদিকে ভাইরাসের ভয়, অন্যদিকে মার খাচ্ছে ব্যবসা, দুইয়ের জাঁতা কলে জীবন জেরবার, বলছেন বেলেঘাটা জোড়ামন্দির বাজারের বিক্রেতারা। আমাদের অঞ্চলের অবস্থা একদম ভালো না, সংক্রমণ অনেক বেশি। আতঙ্কে তো অবশ্যই আছি। দোকানে অত ভিড়ভাট্টা হয় না, দিকে প্রশাসন সেদিকে নজর রেখেছে, তবু এখন বন্ধ করতে বলে বন্ধ তো করতেই হবে, আমাদেরই ভালোর জন্য। সংক্রমণের আশঙ্কাকে তুড়ি মেরে গা ঘেঁষাঘেঁষি করে বাজার করেছেন অনেকে, হাজার প্রচারেও ফেরেনি হুঁশ। কাজেই সংক্রমণের রাশ টানতে সপ্তাহে 2 দিন বাজারে তালা ঝুলানোর সিদ্ধান্ত। দোকানে শাটার ডাউন করে করোনাকে কাবু করতে চায় পুরসভা। নিউজ 18 বাংলা। বড়নগরে দেশবন্ধু রোড কন্টেইনমেন্ট জোন, সবচেয়ে মুশকিলে পড়েছেন এই কন্টেইনমেন্ট জোনের মানুষ একটাই কারণে, কারণ 15 দিন ধরে এখানকার কোনো এটিএমে টাকা নেই। কন্টেইনমেন্ট জোন, লকডাউন চলছে, বাঁশ দিয়ে ব্যারিকেড করা রাস্তা, কোনো গাড়ি দেশবন্ধু রোডে ঢুকতে পারছে না। ক্যাশ ভ্যান না আসায় এলাকার 10টি এটিএম খালি। টাকা তুলতে এসে সমস্যায় পড়ছেন গ্রাহকরা, খালি হাতেই ফিরে যেতে হচ্ছে তাদের। বরানগর দেশবন্ধু রোড, এখানে যতগুলো এটিএম রয়েছে প্রত্যেকটা এটিএমে কিন্তু এখন টাকা নেই, প্রত্যেকেই হন্যে হয়ে ঘুরছেন। আপনি আজকে কটা এটিএম ঘুরলেন? আমি 4টে এটিএম করেছি। কোথাও টাকা পাচ্ছেন না? না। কেন, কি জন্য?
এখন গাড়ি আসতে পারছে না, হয়তো হতে পারে, তো মাস্ক ফাস্ক লাগিয়ে দিয়েছে চারিদিকে, তার জন্য হতে পারে। লকডাউন মানে লকডাউন, হ্যাঁ হ্যাঁ, কন্টেনমেন্ট জোন। কোনো পাচ্ছ না কত টাকা? 4টে এটিএম ঘুরে নিয়েছি, একটাও টাকা পাইনি। কেন? টাকাই নেই এটিএম দিয়ে। কোনো এটিএম এ নেই? না, মানে 2 সপ্তাহ ধরে তো একটাও এটিএম টাকা পাচ্ছি না আমরা। আচ্ছা, আমাদের এই এখানে ক্যানারা ব্যাংকের এটিএম আছে, দক্ষিণেশ্বর ব্রাঞ্চে আমাদের ক্যানারা ব্যাংকটাও আছে, কিন্তু 2 জায়গায় টাকা নেই এটিএম। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের সম্পাদক জানালেন, কন্টেইনমেন্ট জোনে একাধিক ব্যাংক ও এটিএম পড়ছে। ব্যাংক কর্মীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। কর্মী সংখ্যা কমে যাওয়ায় পরিষেবাও ব্যাহত হচ্ছে। প্রচুর ব্যাংক কর্মচারী এবং আধিকারিকরা তারা আক্রান্ত হচ্ছেন। তারা একটাই কারণে আক্রান্ত হচ্ছেন, যারা এই পরিষেবা দিতে এসে জনগণের মাঝখানে কাজ করছেন, এবং যারা ব্যাংকের শাখায় আসছেন তারাও যদি দায়িত্ব নিয়ে স্যানিটেশন বা নিজের মাস্ক সবসময় পরা বাধ্যতামূলক করে এই কতগুলো যদি হাইজিনটা মেনটেন করলে হয়তো সংক্রমণের সংখ্যাটা কমতে পারে। দেশবন্ধু রোডে লকডাউন চললেও বাঁশের ব্যারিকেড গুলে বেরোনোর চেষ্টা করছেন কেউ, অনেকে আবার মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। লকডাউন নিয়ে অনেক মানুষেরই গা ছাড়া মনোভাব দেখা গেল। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, যে পরীক্ষা জীবন কোন দিকে যাবে, কোন দিকে যাওয়া যায় সেই সব পথ নির্দেশ করতে পারে। সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো এই করোনা আবহেই, এবং এবার সর্বোচ্চ নম্বর 500-র মধ্যে 499। শাখাওয়াত মেমোরিয়ালের স্রোতশ্রী রায় 499 পেয়েছে। বাঁকুড়া বর্জরা হাই স্কুলের গৌরব মণ্ডল 499 এবং কেন্দুয়াডিহি হাই স্কুলের অর্পণ মণ্ডলের প্রাপ্ত নম্বর 499। হুগলি কলেজিয়েট স্কুলের ঐক্য বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত নম্বরও 499। শাখাওয়াত মেমোরিয়ালের স্রোতশ্রী রায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইরণ রায় বর্মন। ইরণের সঙ্গে একবার কথা বলবো। ইরণ, আজ যারা নিউজ 18 বাংলা দেখছেন, যারা কলকাতা দেখছে, তারা স্রোতশ্রীর কথা শুনতে চায়। স্রোতশ্রী কি ভাবছে, স্রোতশ্রী কি বলতে চাইছে, তুমি একবার শুনে নাও স্রোতশ্রী কি বলছে। ইরণ, কি আমার কথা শুনতে পাচ্ছ? ইরণ, স্রোতশ্রী কি বলছে? হ্যাঁ অতনু, শুনতে পাচ্ছি। হ্যাঁ দেখো অতনু, আমার সঙ্গে রয়েছে সম্ভাব্য মানে প্রথম যিনি যারা রয়েছেন 499 500-র মধ্যে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের স্রোতশ্রী রায়। স্রোতশ্রী, তোমাকে প্রথমে জানতে চাইবো, প্রথমে শুভেচ্ছা অবশ্যই। 500-এ 499 এই রেজাল্টটা পাওয়ার পর তোমার কিরকম মানে অনুভূতি হচ্ছে? কারণ তুমি সব পরীক্ষা দিতে পারোনি, তুমি অঙ্কের 100 পাওয়ার বেসিসেই তুমি এই নাম্বারটা পেয়েছো, তাই তো? হ্যাঁ, ভালোই লাগছে। প্রথম তো একটা অ্যাচিভমেন্ট তো বটেই, কিন্তু যদি পরীক্ষাগুলো দিয়ে নাম্বার পেতাম তাহলে হয়তো মানে প্রাপ্তিটা হয়তো আরো বড় হতো। তো তুমি কোন কোন সাবজেক্ট দিতে পারোনি? ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এই যে মূল্যায়ন হলো, তুমি 100 অঙ্কে পেয়েছো এবং সেই ভিত্তিতে তোমার বাকি নাম্বার হলো, এই মূল্যায়ন পদ্ধতি নিয়ে তুমি কি বলবে? যেভাবে মনে করেছেন ওনারা যে ঠিকভাবে হবে সেভাবেই হয়েছে। এখানে তো কিছু করার নেই, পরিস্থিতিটা সবাই মানে এখানে বেসামাল, সবকিছুই আনসার্টেন। তো ওনারা যেভাবে ঠিক মনে করেছেন, আমার কোনো বক্তব্য নেই। তাই না, ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? স্রোতশ্রী কি হতে চায়? ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে। কম্পিউটার? হ্যাঁ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এই যে লকডাউন, এই সময়টা তুমি কি প্রিপারেশন নিয়েছো? মানে এন্ট্রান্স পরীক্ষার জন্য সেগুলো কি অনলাইন করতে না প্রাইভেট টিউশন করতে, কি করতে? আমি তো পড়তাম এমনিতে, মানে গৃহশিক্ষকদের কাছে তো পড়তাম, স্কুলের শিক্ষিকারাও অত্যন্ত সাহায্য করেছেন, সেই নোটসই পড়তাম। আলাদা করে আর অনলাইনে কোনো কোচিং নিইনি, কিন্তু কিছু কয়েক জায়গায় পরীক্ষা দিতাম। তোমার জীবনের মানে 11-12 খুব দুটো গল্প আছে যেটা তুমি বলছিলে। এক হচ্ছে সোশ্যাল মিডিয়া তোমার এফেক্ট ছিল, তাতে তোমার অনেক পড়াশোনায় ক্ষতি হয়েছে, সেটাকে শুনবো। সোশ্যাল মিডিয়া তোমায় কিভাবে পড়াশোনায় ক্ষতি করেছিল? হ্যাঁ, ওই ফোনে হয় না অ্যাডিকশন হয়ে পড়েছিল আমার। আমি সত্যি বলছি, স্ক্রিন টাইম আমার মানে 12-13 ঘন্টা হচ্ছে কি ফোনে আমি বসে থাকতাম সারা রাত। আমি রাতে ঘুমাতাম না, তাই জন্য যেহেতু সকালবেলা অনেক লেট করে উঠতাম বা তাড়াতাড়ি উঠলে হতে হয়, সেভাবে কনসেন্ট্রেট করতে পারতাম না। আমি নিজে দেখতাম যে আমি হয়তো বসে আছি, মানে পড়ার জন্য বসেছি, কিন্তু পাশে ফোনটা রাখা আছে, 2 মিনিট অন্তর অন্তর আমি ফোন চেক করছি। তো ওইটা তো এফেক্ট নিশ্চয়ই করেছে। টেস্টে অত্যন্ত খারাপ রেজাল্ট হয়েছিল। তারপর থেকে ফোনটাকে আর হাতটা দিতাম না, মাকে দিয়ে দিয়েছিলাম ফোনটা। তো বুঝতে পেরেছিলে সোশ্যাল মিডিয়া থাকলে সমস্যা হতে পারে। আমার নিজের মানে তখনও মনে হতো যে এটা ফোনটাকে মানে হাত দিলে আর হবে না, কিন্তু হয় না অ্যাডিকশন হয়ে গেছিল একটা, তাই জন্য ওটা ওভারকাম করতে মানে টেস্টটাও ওই জন্য অত্যন্ত খারাপ হয়েছে। আরেকটা জিনিস, তোমার যেমন সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন ছিল, পাশাপাশি তোমার স্কুলে ভর্তি নিয়ে একটা সমস্যা হয়েছিল। মানে
ক্লাস 11-এ তুমি অন্য স্কুলে ছিলে, অন্য সাবজেক্ট ছিল, সাবজেক্ট ভালো লাগছিল না, 2 মাস পর প্রায় অন্য স্কুল শেখাতে তুমি এসেছিলে, সেই গল্পটা একটু বলবে কি হয়েছিল? আমার আগে সাবজেক্ট অন্য ছিল, মানে মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছিলাম, কিন্তু মনে হয়নি যে কোনোদিনই এরকম বিজ্ঞান নিয়ে পড়তে পারবো, খুব ভালো নাম্বার করতে পারবো। তো তাই জন্য হচ্ছে কি আমার মানে ইকো সায়েন্স ছিল, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথস আর কম্পিউটারের অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো এবারে পড়তে পড়তে যা মানে ভালো লাগছিল না। এমনি আমি সায়েন্সের কিছু কিছু বইটাই হাঁটতাম, খুব ভালো লাগতো তখন ওই জিনিসগুলো, মানে ফিজিক্স, কেমিস্ট্রি খুব ভালো লাগতো। তো তখন আমি হচ্ছে ওনাদেরকে আবেদন করি যে আমার সাবজেক্টটা চেঞ্জ করে দিন, কিন্তু তখন ওই কোনো সমস্যা থাকাতে ওনারা সাবজেক্টটা চেঞ্জ করলেন না তখন। আর তাই জন্যে মানে তখন আর কি আমার মাধ্যমিকে খুবই ভালো রেজাল্ট ছিল, কিন্তু সেই নাম্বার নিয়ে আমি কোনো স্কুলে ভর্তি হতে পারছিলাম না, কারণ কি হচ্ছে কি সমস্ত স্কুলে রেজিস্ট্রেশন হয়ে গেছিলো তখন এইচএসের জন্য। তো একমাত্র মানে ওটা আমার মনে আছে, আই থিঙ্ক এটা একটা সোমবার দিনকে আমি স্কুলে এক সপ্তাহের মধ্যে তুমি ভর্তি হয়েছিলে। তোমাকে ইতিমধ্যে দুটো প্রশ্ন করো, একটা হচ্ছে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে তুমি ফোন পেয়েছিলে, কি বললেন মুখ্যমন্ত্রী দপ্তর থেকে? কি বললেন? অভিনন্দন জানালেন ওনারা, আর হচ্ছে কি ব্যাস এইটুকু অভিনন্দনই জানালেন ওনারা, আসবেন বলেছিলেন। আমার আসলে মার সাথে কথা হয়েছে। একদমই অতটুকু তুমি শুনলে যে সোশ্যাল মিডিয়ার সমস্যা ছিল, স্কুলে ভর্তি নিয়ে সমস্যা ছিল, তার মধ্যেও কিন্তু পড়াশোনা করেছে এবং নিজে ভুল বুঝতে পেরে টেস্টের পর একটা খুব প্রচন্ড খাটাখাটনি করেছে এবং অঙ্কে 100 পেয়েছে। সেই ভিত্তিতেই কিন্তু বাকি সাবজেক্টগুলোতে 100 পেয়েছে এবং তার ফলেই কিন্তু 500-য় 499 পেয়েছে শতশ্রী রায়। অতনু, ধন্যবাদ হিরণ। 499 আরো একজন পেয়েছে, গৌরব মন্ডল, বাঁকুড়া বড়চোরা হাই স্কুলের গৌরব মন্ডল কি বলছে একবার শুনলাম। তোমার আজকে অনুভূতি কেমন? ভালো লাগছে, আনন্দ লাগছে। তোমার এই রেজাল্টের পিছনে সবচেয়ে বড় অবদান কাদের? বাবা মা, টিউশন, প্রাইভেট টিচার আর স্কুল টিচারদের, আর এমনি আমার মানে রিলেটিভরা সাপোর্ট করেছে। আগামী লক্ষ্য কি? মেডিকেল।